আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জৈব রসায়নের পার্ট 1 এ। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির শ্রেণীবিভাগ থেকে শুরু করে অ্যারোমেটিক যৌগের বেনজিন প্রস্তুতি পর্যন্ত দেখব। চলো শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অর্গানিক কেমিস্ট্রি শ্রেণীবিভাগ। তো আমরা জানি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন বা জৈব যৌগ হলো দুই প্রকার। আমরা জানি জৈব যৌগ হলো দুই প্রকার। এক প্রকার হলো মুক্ত শিকল, আরেকটি হলো বদ্ধ শিকল। তো মুক্ত শিকলকে আরেক নামে ডাকা হয়, সেটি হলো অ্যালিফেটিক, আর বদ্ধ শিকলকে বলা হয় বলয়াকার। মুক্ত শিকল আবার দুই প্রকার, একটি হলো সম্পৃক্ত যৌগ, আর একটি হলো অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগগুলো কি কি এবং কাকে বলে? সম্পৃক্ত যৌগ হলো যে সকল যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাদেরকে সম্পৃক্ত যৌগ বলা হয়। যেমন মিথেন, ইথেন, প্রোপেন এগুলা। আর অসম্পৃক্ত যৌগ হলো যে সকল যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে, সেগুলোকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। যেমন ইথিন, ইথাইন, মিথিন, প্রোপিন, প্রোপাইন এইসব। এরপরে আমরা বদ্ধ শিকলের দিকে যাই। বদ্ধ শিকলও হলো দুই প্রকার, একটি হলো কার্বোসাইক্লিক যৌগ, আর একটি হলো হেটেরো কার্বোসাইক্লিক যৌগ। তো কার্বোসাইক্লিক যৌগ আবার দুই প্রকার, একটি হলো অ্যালিসাইক্লিক আর একটি হলো অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক যৌগ হলো সাইক্লোপ্রোপেন, আর আরেকটি হলো অ্যারোমেটিক হলো বেনজিন। অ্যারোমেটিক হলো বেনজিন। আর হেটেরোসাইক্লিক যৌগ হলো দুই প্রকার, একটি হলো হেটেরো অ্যালিসাইক্লিক আর একটি হলো হেটেরো অ্যারোমেটিক। তো আমরা দেখতে পাচ্ছি শ্রেণীবিভাগ সম্পর্কে। আরেকটি কথা, অ্যারোমেটিক যৌগ হতে হলে হাকেল সংখ্যা মানতে হয়। হাকেল সংখ্যাটা কি? 4n+2। এই সংখ্যা মেনে চলে যে সকল যৌগ, তাদেরকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। তো আমরা এখন অ্যারোমেটিক যৌগের বেনজিন সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, বেনজিন হলো হাইড্রোকার্বনের একটি যৌগ, যেটি দেখতে ষড়ভুজ আকৃতির, কিছুটা এইরকম, এবং এখানে দ্বিবন্ধন থাকে। এই হলো একটা বেনজিন। তো বেনজিনে আমরা জানি হলো রেজোনেন্স ঘটে। আমরা যদি রেজোনেন্সটা দেখাই, আচ্ছা, তো রেজোনেন্সের সময় বন্ধনগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তারপরে আবার এখানে ফিরে আসে। অর্থাৎ অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো বেনজিন এইরকম একটা রেজোনেন্স ঘটে, অর্থাৎ দ্বিবন্ধন গুলা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। তাহলে আমরা বেনজিনের রেজোনেন্স দেখতে পেলাম। এখন বেনজিনের সাথে যদি আমরা ধরো এখানে একটা মূলক যুক্ত করলাম, CH3 বা অ্যালকাইল মূলক। আমরা জানি CH3 কে বলা হয় অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলক যদি যুক্ত করি, তখন এই যৌগের নাম হয়ে যাবে হলো টলুইন। তো এই যৌগের নাম তখন হয়ে যাবে টলুইন। আমরা এই টলুইনের কোন অবস্থানকে কি বলে সেটা জানবো। টলুইনের এখানে যদি 1 নাম্বার কার্বন ধরা হয়, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এখানে 4 নাম্বার কার্বন, এটা ধরলাম 5 নাম্বার, এবং এটা ধরলাম 6 নাম্বার কার্বন। তো টলুইনের আমরা এই 2 নাম্বার এবং 6 নাম্বার কার্বনকে আমরা বলবো হলো অর্থ কার্বন বা অর্থ অবস্থান। অর্থাৎ 2 এবং 6 নাম্বার অবস্থানকে আমরা বলবো হলো অর্থ অর্থ এবং 4 নাম্বার অবস্থানকে আমরা বলবো হলো প্যারা। 4 নাম্বার অবস্থানকে আমরা কি বলবো? প্যারা অবস্থান। এবং 5 নাম্বার এবং 3 নাম্বারকে আমরা বলবো হলো মেটা। 5 নাম্বার এবং 3 নাম্বারকে আমরা বলবো হলো মেটা। এরপরে
আমরা বেনজিনের বন্ধন দূরত্ব এবং বন্ধন কোণ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তো বেনজিনের আমরা বন্ধন দূরত্ব নিয়ে আলোচনা করার পূর্বে একটা বেসিক ধারণা নেই। তো একক বন্ধনের ক্ষেত্রে বন্ধন দূরত্ব হয় হলো 0.154 ন্যানোমিটার। একক বন্ধনের বন্ধন দূরত্ব কত? 0.154 ন্যানোমিটার। আর দ্বিবন্ধনের বন্ধন দূরত্ব হয় হলো 0.134 ন্যানোমিটার। আর ত্রিবন্ধনের বন্ধন দূরত্ব হয় হলো 0.120 ন্যানোমিটার। আমরা শুরুতেই দেখলাম যে বেনজিনে দ্বিবন্ধন বিদ্যমান। আমরা শুরুতেই দেখলাম যে বেনজিনে দ্বিবন্ধন গুলো বিদ্যমান আছে। তো প্রত্যেকটা কার্বনেই দ্বিবন্ধন থাকে। এই কার্বনের সাথেও দ্বিবন্ধন আছে, এই কার্বনের সাথেও দ্বিবন্ধন আছে, আবার এই কার্বনের সাথেও দ্বিবন্ধন আছে, এটার সাথেও আবার এর সাথেও দ্বিবন্ধন থাকে। অর্থাৎ বেনজিনের প্রত্যেকটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান। বেনজিনের প্রত্যেকটি কার্বনের মধ্যে কি দ্বিবন্ধন বিদ্যমান? তাহলে বেনজিনের যদি প্রত্যেকটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন বিদ্যমানই থাকে, তাহলে অবশ্যই আমাদের বন্ধন দূরত্ব 0.134 ন্যানোমিটার হওয়ার কথা, কিন্তু আসলে তা হয় না। এটা বেড়ে গিয়ে হয় হলো 0.139 ন্যানোমিটার। কারণ কি? কারণ হলো এখানে রেজোনেন্স ঘটে। তো রেজোনেন্স ঘটার কারণে এটার বন্ধন দূরত্বটা একটু বেড়ে যায়। ঠিক আছে, তাহলে রেজোনেন্স ঘটার কারণে বন্ধন দূরত্ব বেড়ে যায়। এখন আমরা বন্ধন কোণ নিয়ে একটু আলোচনা করি। তো প্রত্যেকটা দ্বিবন্ধনের জন্য বন্ধন কোণ হয় হলো 120 ডিগ্রি। তো বেনজিনের প্রত্যেকটা বন্ধন কোণ হবে হলো 120 ডিগ্রি। অর্থাৎ আমাদের এই যে এই কোণটা, আবার এই কোণ, আবার এই কোণ, এই কোণ, এই কোণ, আবার এই কোণ, প্রত্যেকটা কোণের মান আমাদের কত হবে? 120 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান আমাদের 120 ডিগ্রি করে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তো সামনে যাই। এখন আমরা বেনজিনের সংকরায়ন সম্পর্কে জানবো। তো আমরা ইতিমধ্যেই জেনেছি বেনজিনের প্রত্যেকটা কার্বন ডাবল বন্ড দ্বারা আবদ্ধ থাকে। অর্থাৎ আমরা জানি যে দ্বিবন্ধনের জন্য যে সংকরণ হয় সেটা হলো sp2। তাহলে sp2 কিভাবে হয় সেটা আমরা দেখি। আচ্ছা, আমরা প্রথমে হলো কার্বনের কার্বনের ইলেকট্রন বিন্যাস করি। তো কার্বনের আমরা পারমাণবিক সংখ্যা জানি 6। তাহলে 1s2 2s2 2p2। এখন কার্বনকে যদি আমরা উত্তেজিত করি, তো উত্তেজিত অবস্থায় এই p অরবিটাল যেটা রয়েছে ওইটা হলো px py এবং pz 3 ভাগে ভাগ হবে। তাহলে 1s2 2s2 2px 2py এবং 2pz। এই অবস্থায় p এর দুইটা ইলেকট্রন px1 pxy, py এর উপর একটা, px এর উপর একটা, আর pz এর উপর কোনো ইলেকট্রন থাকে না। তো যেহেতু আমাদের sp2 সংকরণ দরকার, তাহলে আমাদের একটা s আর দুইটা p দরকার হবে। তাহলে এই একটা s আর দুইটা p মিলে আমাদের তৈরি হলো sp2। এখন আমাদের কাছে একটা অসংকরিত অরবিটাল থেকে যায়, সেটা হলো 2pz। আচ্ছা, তাহলে sp2 এইভাবেই হয়। আর sp2 সংকরণের ক্ষেত্রে এই ক্ষেত্রে হলো s থাকে হলো 33%, s এর পরিমাণ হয় হলো 33%, আর p এর পরিমাণ হয় হলো একটু বেশি, সেটা হলো 67%। তাহলে আমরা সামনে যাই। এখন আমরা বেনজিনের একটা কাঠামো দেখতে পাচ্ছি। আচ্ছা, তার আগে হলো sp2 দেখতে কিরকম হয়। sp2 সংকরণ দেখতে হলো ত্রিকোণীয় পিরামিডীয় হয়, অথবা ত্রিভুজ আকৃতি বলতে পারি।
তাহলে এটা যদি কেন্দ্রীয় মৌল হয়, তাহলে কার্বন যদি কেন্দ্রীয় মৌল হয়, সংকরণটা দেখতে এরকম এরকম হবে। তো আমরা সুন্দরভাবে বোঝানোর জন্য এরকম করে দিতে পারি, এটা দেখতে এরকম হবে। আর যেহেতু একটা অসংকরিত অরবিটাল থাকে, আমরা এভাবে দেখাই দিতে পারি অসংকরিত অরবিটালটা। আচ্ছা, তো এখন এই প্রত্যেকটা লোবই হলো sp2, প্রত্যেকটা অরবিটালই হলো sp2 sp2, আর এটা হলো অসংকরিত অরবিটাল, যেটাকে আমরা বললাম pz অরবিটাল। আচ্ছা, তাহলে এখন আমরা সামনে যাই এবং কার্বনের বন্ধনটা কিভাবে হয় সেটা দেখি। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বন 6টা কার্বন রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 6টা কার্বন প্রত্যেকের সাথে বন্ধন গঠন করতেছে এবং প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি sp2 সংকরণ হয়ে আছে। তাহলে এই যে দেখো, এ একটা এ একটা এ একটা এ একটা মিলে হলো আমাদের এখানে হয়ে আছে হলো কি ত্রিকোণাকার বা ত্রিভুজ আকৃতির হয়ে আছে। আর এটা হলো অসংকরিত pz অরবিটাল। এখন প্রত্যেকটা একে অপরের সাথে মুখোমুখি অধিক্রমণ হয়ে আছে। দেখো, মুখোমুখি সামনাসামনি বা মুখোমুখি ওভারল্যাপিং হয়ে আছে, এর মাধ্যমে হলো বন্ধন গঠন করছে কার্বন কার্বন। তো যেখানে যেখানে একক বন্ধন আছে সেই বন্ধনগুলোকে আমরা বলবো সিগমা বন্ধন। অর্থাৎ এখানে একটা সিগমা বন্ধন আছে, এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন আছে, আর এখানে একটা সিগমা বন্ধন আছে। আবার এই যে দেখো, আর একটা যে sp2 অরবিটাল রয়েছে, এটা আবার হাইড্রোজেনের সাথে অতিক্রমণ করতেছে একক বন্ধন, এগুলাও কিন্তু সিগমা বন্ধন দ্বারা আবদ্ধ। তাহলে এগুলাও সিগমা বন্ধন দ্বারা আবদ্ধ, সিগমা বন্ধন দ্বারা আবদ্ধ, এখানেও সিগমা বন্ধন দ্বারা আবদ্ধ, ঠিক একইভাবে এখানেও সিগমা বন্ধন দ্বারা আবদ্ধ আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে নীল কালার যেগুলো রয়েছে, এটা হলো অসংকরিত pz অরবিটাল। তো এই pz অরবিটাল গুলা কি করে, একে অপরের সাথে লোন পেয়ার আকর্ষণের মাধ্যমে বন্ধন গঠন করে এবং এই বন্ধনকে আমরা বলি হলো পাই বন্ধন। তাহলে এই বন্ধনকে আমরা কি বলবো, পাই বন্ধন। তাহলে এখন এমসিকিউ এর প্রশ্ন আসতেই পারে যে একটা বেনজিনে কয়টি সিগমা বন্ধন এবং কয়টি পাই বন্ধন বিদ্যমান। তাহলে আমরা দেখতে পেলাম বেনজিনে পাই বন্ধন বিদ্যমান হলো 3টি। যেহেতু আমাদের পাই বন্ধন এখানে একটা পাচ্ছি, আবার এখানে একটা পাই বন্ধন আমরা পাবো, ঠিক সেইভাবে এখানে একটা পাই বন্ধন পাবো। তাহলে পাই বন্ধন কয়টা আছে, পাই বন্ধন আছে হলো 3টা। আর সিগমা বন্ধন কয়টা আছে, সিগমা বন্ধন আমরা পাচ্ছি হলো 6 জায়গায় 6 কার্বনে 6টা, আর 6 কার্বনের সাথে যে 6টা হাইড্রোজেন আছে সেই 6টা, অর্থাৎ সিগমা বন্ধন হয় হলো 12টা। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বেনজিন প্রস্তুতি। তো আমরা এখন বেনজিন প্রস্তুতি দেখব, চলো শুরু করা যাক। বেনজিন প্রস্তুতির ক্ষেত্রে আমরা সবচেয়ে যেটা পরিচিত বিক্রিয়া সেটা হলো অ্যাসিটিলিন বা ইথাইন থেকে আমরা কিভাবে বেনজিন প্রস্তুত করি। তাহলে আমরা বললি ইথাইন থেকে তো ইথাইন থেকে আমরা কিভাবে বেনজিন প্রস্তুত করব। ইথাইন থেকে আমরা আসলে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এটা হলো ইথাইন। ইথাইনকে আমরা যদি লৌহ নলের মধ্যে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমরা বেনজিন পাবো। এটা একটা পলিমারকরণ রিয়াকশন, অর্থাৎ এখানে 3 অণু ইথাইন দরকার এবং আয়রন বা লৌহ নলের মধ্যে দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তাহলে আমরা বেনজিন উৎপন্ন করতে পারবো। এটা একটা হলো পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া 2 নম্বর, আমরা ফেনল থেকে বেনজিন উৎপন্ন করতে পারবো। কিভাবে, চলো দেখি।
ফেনল থেকে আমরা বেনজিনের সাথে যদি আমাদের OH মূলক যুক্ত থাকে তবে তাকে আমরা বলবো হলো ফেনল। ধরো এখানে যুক্ত আছে OH, তো এটা হলো একটা ফেনল। ফেনলকে যদি আমরা জিঙ্ক চূর্ণ বা জিঙ্ক পাউডার দ্বারা উত্তপ্ত করি তাহলে আমরা বেনজিন উৎপন্ন করতে পারবো। এরপরে আমরা 3 নম্বরে যেটা করব সেটা হলো টলুইন থেকে বেনজিন উৎপন্ন করব। তো টলুইন থেকে আমরা কিভাবে বেনজিন উৎপন্ন করি চলো দেখি। আচ্ছা, টলুইন আমরা কিভাবে লিখি? বেনজিনের সাথে CH3 মূলক বা অ্যালকাইল মূলক যদি যুক্ত হয় তাহলে তাকে টলুইন বলা হয়। এখন টলুইনের যদি আমরা হাইড্রোজেনেশন করাই বা হাইড্রোজেন সংযোজন করাই তাহলে আমরা বেনজিন উৎপন্ন করতে পারবো। তো আমরা হাইড্রোজেন দেই আর প্রভাবক হিসেবে লেড বেরিয়াম সালফেট ব্যবহার করব। তো এই লেড বেরিয়াম সালফেটকে বলা হয় হলো প্রভাবক 20। এটা কি? প্রভাবক 20। যদি আমরা এই প্রভাবকটা ব্যবহার না করতাম তাহলে আমরা বেনজিনের পরিবর্তে কি পেতাম? সাইক্লোহেক্সেন পেয়ে যেতাম। তো যেহেতু প্রভাবক 20টা ব্যবহার করতেছি তাহলে আমরা এখন এখানে পাবো হলো মিথেন প্লাস বেনজিন। তো দেখো এখানে কিন্তু আমরা বাই প্রোডাক্ট হিসেবে মিথেন পাচ্ছি, অর্থাৎ এই প্রক্রিয়াটা আমরা ব্যবহার করে বেনজিনের সাথে মিথেন পাবো, অর্থাৎ এটা ভেজাল মুক্ত নাও হতে পারে। তো এখানে কিভাবে আমরা মিথেন প্লাস বেনজিন পেলাম? এই হাইড্রোজেন হচ্ছে হলো এখানে একটা হাইড্রোজেন দান করে এবং একই সাথে এই জায়গাতে আর একটা হাইড্রোজেন দান করে। তো এইভাবে হলো এখানে CH4 হয়, অর্থাৎ CH4 হয় আর একটা হাইড্রোজেন এসে এখানকার ঘাটতি পূরণ করে এবং আমরা বেনজিন পাই। তো এরপরে আমরা জাইলিন থেকে কিভাবে জাইলিন থেকে কিভাবে বেনজিন উৎপন্ন হয় সেটা দেখব। এটাও সেম আগের মতোই বিক্রিয়া, এখানেও আমরা হাইড্রোজেনেশন করাবো। তো জাইলিন কাকে বলা হয়? জাইলিন হলো বেনজিনের সাথে যদি দুইটি অ্যালকাইল মূলক বা CH3 যুক্ত থাকে তাহলে আমরা কি করতে পারবো? এটাকে বলবো হলো জাইলিন। তো জাইলিনেরও আমরা হাইড্রোজেনেশন করাবো ওই একই লেড আর হচ্ছে হলো বেরিয়াম সালফেট এর উপস্থিতিতে, কারণ এটা না দিলে আমরা আবারও সেই সাইক্লোহেক্সেনই পেয়ে যাব। তো এখন এই ক্ষেত্রে আমরা পাবো হলো ইথেন CH3 প্লাস তার সাথে পাবো হলো বেনজিন। তো সেম প্রসেস দুইটাই আমরা দেখালাম। এরপরে আমরা যে বিক্রিয়াটি দেখব এটাকে বলা হয় হলো ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশনের মাধ্যমে আমরা এটা উৎপন্ন করব, সেটা হলো বেনজোইক অ্যাসিড থেকে। বেনজোইক অ্যাসিড থেকে। তো আমরা বেনজোইক অ্যাসিড থেকে কিভাবে উৎপন্ন করতে পারি? তো বেনজোইক অ্যাসিড আমরা লিখি ফার্স্টে, এই হলো বেনজোইক অ্যাসিড, এর সাথে COOH, বেনজোইক অ্যাসিড উৎপন্ন হলো। এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই তাহলে আমরা কি করব, কি পাবো? এখানে দেখো সোডিয়াম হলো প্লাস, OH হলো মাইনাস, আর এখানে হলো H প্লাস আর COO এখানে হলো মাইনাস। তো এই প্লাস যাবে এই মাইনাসের কাছে আর এই প্লাস যাবে এই মাইনাসের কাছে। তো এখানে উৎপন্ন হবে হলো সোডিয়াম বেনজোয়েট COONA প্লাস উৎপন্ন হবে হলো পানি। এখন এই সোডিয়াম বেনজোয়েটকে আমরা যদি ক্যালসিয়াম অক্সাইড দেই, ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আবার যদি দিই তো এটাকে বলা হয় হলো সোডা লাইম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে আমরা কি বলি? সোডা লাইম। তো এখন আমরা পাবো হলো সোডিয়াম কার্বনেট Na2CO3 এবং তার সাথে আমরা পাবো হলো বেনজিন।
তো এই বিক্রিয়াটাকে আমরা কি বলি? বিক্রিয়াটার নাম হলো ডিকার্বক্সিলেশন। কার্বক্সিলেশন। তো এই বিক্রিয়াকে আমরা বলি হলো ডিকার্বক্সিলেশন। তো এখন আমরা দেখব হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে আমরা বেনজিন উৎপন্ন করব। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কিরকম দেখতে, আচ্ছা লিখে নেই। ডায়াজোনিয়াম ক্লোরাইড হতে ক্লোরাইড থেকে, ওকে। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কিভাবে উৎপন্ন করব? ডায়াজোনিয়াম ক্লোরাইড হলো বেনজিনের সাথে N2Cl যুক্ত থাকবে, N2Cl যুক্ত থাকবে। তো এখন আমরা এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণের সাথে আমরা H3PO2 এবং পানি আর Q+ ব্যবহার করব, অর্থাৎ কপার 2+ ব্যবহার করব। যদি ব্যবহার করি তাহলে আমরা বেনজিন পাবো। এটা একটা বেনজিন তৈরির প্রসেস। এরপরে আমরা যেখান থেকে দেখব সেটা হলো গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে আমরা বেনজিন উৎপন্ন করতে পারবো। তো শুরুতে আমরা একটু গ্রিগনার্ড বিকারক সম্পর্কে কথা বলি। গ্রিগনার্ড বিকারক কাকে বলে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। তো গ্রিগনার্ড বিকারক, আচ্ছা গ্রিগনার্ড বিকারক কাকে বলা হয়? গ্রিগনার্ড বিকারক হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। তো এখানে অ্যালকাইল গ্রুপের জায়গায় অ্যারাইলও থাকতে পারে। অর্থাৎ অ্যারাইল কাকে বলা হয়? অ্যারাইল হলো বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয় তখন তাকে আমরা বলবো হলো অ্যারাইল মূলক। একইভাবে অ্যালকাইল মূলক কাকে বলা হয়? অ্যালকাইল হলো কোনো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয় তাহলে তাকে আমরা বলবো হলো অ্যালকাইল মূলক। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার হলো। তো এখন আমরা দেখবো হলো গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে বেনজিন তৈরি হয়। তো চলো একটা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড আমরা নেই। তো এখানে ম্যাগনেসিয়াম হ্যালাইড নিলাম, এর সাথে যদি আমরা পানি বিক্রিয়া করাই, পানি H2O। তো আমরা জানি H2O কে আমরা এইভাবে ভাগ করতে পারি, H2O কে আমরা এইভাবে ভাঙে যে H+, আচ্ছা H+ প্লাস OH-, তাহলে এইভাবে আমরা ভাঙতে পারি পানিকে। এখন যেহেতু H+ আর OH- থাকে আর এখানে হলো এই ম্যাগনেসিয়ামটা হলো পজিটিভ, ম্যাগনেসিয়ামটা কি পজিটিভ, আচ্ছা ম্যাগনেসিয়ামটা হলো পজিটিভ আর এই অ্যারাইলটা হলো নেগেটিভ। তাহলে এখন আমাদের প্লাস চার্জ যাবে হলো নেগেটিভের কাছে আর নেগেটিভ চার্জ যাবে হলো পজিটিভের কাছে। তাহলে এখানে কি উৎপন্ন হবে? প্রথমে আমরা যদি এটা দেখাই যে ম্যাগনেসিয়াম MgOH, এটা উৎপন্ন হবে আর তার সাথে উৎপন্ন হবে হলো বেনজিন। তো গ্রিগনার্ড বিকারক থেকে এইভাবে বেনজিন উৎপন্ন আমরা করতে পারবো। লাস্ট যেভাবে আমরা দেখাবো সেটা হলো একটা রিফর্মিং বিক্রিয়া বলতে পারো। আমরা এখানে হলো ব্যবহার করব হলো অ্যালকেন, এবং অ্যালকেন থেকে আমরা কিভাবে বেনজিন তৈরি করব সেটা দেখাবো। তো আমাদের অ্যালকেন থেকে আমরা যদি 6 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন ব্যবহার করি, অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন এরকম CH3 CH2, এটা যদি 4টা নেই
আর একটা হলো CH3, এটা একটা 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন। এটাকে আমরা Cr2O3 তার সাথে Al2O3। আচ্ছা, অ্যালকেনকে যদি আমরা Cr2O3 এবং Al2O3 এর সাথে 600°C তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমরা বেনজিন উৎপন্ন করতে পারি। এই বিক্রিয়াটাকে বলা হয় হলো রিফর্মিং বিক্রিয়া। রিফর্মিং বিক্রিয়া, এই বিক্রিয়াকে আমরা বলি হলো রিফর্মিং বিক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা কোথায় কোথায় থেকে বেনজিন তৈরি করলাম? শুরুতে আমরা বেনজিন তৈরি করলাম হলো ইথাইন থেকে। ইথাইনকে যদি লৌহ নলের মধ্যে 650°C তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমরা বেনজিন পাই। এই প্রক্রিয়াকে বলা হয় হলো পলিমারকরণ বিক্রিয়া, এবং এটা হলো বোর্ড, সিকিউ এন্ড এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়েই উদ্দীপক হয়। উদ্দীপক এখান থেকেই বেশিরভাগ আসে। অ্যারোমেটিকের যত কোয়েশ্চেন তোমরা দেখবা এই এই এখান থেকেই আমাদের উদ্দীপকটা তৈরি করা হচ্ছে। এরপরে আমরা দেখলাম ফেনল থেকে। ফেনলকে জিঙ্ক পাউডার দ্বারা উত্তপ্ত করলে বেনজিন তৈরি হয়। এরপরে আমরা তৈলবিনের হলো হাইড্রোজিনেশনের মাধ্যমে বেনজিন তৈরি করলাম। এরপরে হলো জাইলিনের হাইড্রোজিনেশনের মাধ্যমে বেনজিন তৈরি করলাম। এরপরে আমরা বেনজোইক অ্যাসিড থেকে কিভাবে বেনজিন তৈরি করা হয় সেটা দেখালাম। এটা প্রক্রিয়াকে বলা হয় হলো ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। এরপরে হলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ থেকে আমরা কিভাবে বেনজিন প্রস্তুতি হয় সেটা দেখালাম, এবং গ্রিগনাট বিকারক থেকে আমরা কিভাবে বেনজিন পাই সেটা দেখালাম, এবং তার সাথে অ্যালকেন থেকে আমরা কিভাবে বেনজিন প্রস্তুত করতে পারি সেটা দেখালাম। তো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আর এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আশা করি ক্লিয়ার হয়েছে সবার কাছে এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম সবাইকে।